মুসলিম নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সময়ই গাজায় চলল ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত আরও ৮৪। রাশিয়াকে না থামালে ইউক্রেনের বাইরেও আগ্রাসন চালাবে পুতিন, শঙ্কা জেলেনস্কির। মিত্র দেশগুলোকে ঐক্যের আহ্বান। আর পারমাণবিক বোমা না বানানোর ঘোষণা ইরানের, জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরে ১ মাসের প্রক্রিয়া শেষ শনিবার। আফগানিস্তানের কয়েকটি প্রদেশে ফাইবার অপটিক ইন্টারনেট পরিষেবা বন্ধ, ব্যবসা, শিক্ষা, যোগাযোগ সহ বিভিন্ন খাতে বিপর্যয়ের আশঙ্কা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। মুসলিম ৮ দেশের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের মধ্যেই গাজায় নৃশংসতা চালিয়েছে ইসরায়েল। বড় বড় ভবন লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে চালানো হয় বোমা হামলা। এতে সর্বশেষ একদিনে নিহত হয়েছেন অন্তত ৮৪ ফিলিস্তিনি। এদিকে সমালোচকরা বলছেন, ট্রাম্প সংঘাত শেষ করার কথা বললেও গাজায় ইসরায়েলের চলা আগ্রাসনের বড় সমর্থক যুক্তরাষ্ট্রই। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। ফিলিস্তিনের গাজা নগরীর আরও ভিতরে অগ্রসর হয়েছে ইসরায়েলি সেনারা। এই আগ্রাসন নিয়ে মুসলিম ৮ দেশের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের মধ্যেই এমন নৃশংসতা চালানো হয়। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে মঙ্গলবার এই বৈঠক হয়। ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতাদের। গেল রবি ও সোমবার ফিলিস্তিনকে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ ১০ দেশের স্বীকৃতির পর এই বৈঠক নিয়ে বেশি আলোচনা ছিল। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় মুসলিম নেতাদের সঙ্গে এই বৈঠককে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। আর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া নেতাদের একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়, বৈঠকে মুসলিম দেশগুলোর নেতারা গাজায় অসহনীয় পরিস্থিতি, মানবিক বিপর্যয় ও বিপুল সংখ্যক ফিলিস্তিনের নিহত হওয়ার বিষয়টি ট্রাম্পের কাছে তুলে ধরেছেন। প্রায় ২ বছর ধরে চলা এই আগ্রাসনে ওয়াশিংটনের একাট্টা সমর্থন পাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র দিয়েই অসহায় ফিলিস্তিনিদের ওপর চলছে হামলা। এমনকি সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশগুলোরও কড়া সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় ১,২০০ জন নিহত হন। সেদিন থেকেই গাজার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে ১৬ সেপ্টেম্বর গাজা নগরীতে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে সেখানকার প্রায় ১০ লাখ বাসিন্দাদের মধ্যে ৪.৫ লাখের বেশি গাজার দক্ষিণ পাশে চলে গেছেন। ইমরুল হাসান, আরটিভি। রাশিয়াকে থামানো না গেলে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বাইরেও আগ্রাসন চালাবেন বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে একথা বলেন তিনি। এ সময় মিত্র দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার এবং সহায়তা বাড়ানোর আহ্বান জানান জেলেনস্কি। আধুনিক সামরিক প্রযুক্তির বিকাশে একটি বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় এআই ব্যবহারে বৈশ্বিক নিয়ম কানুন তৈরির দাবি জানিয়ে স্বয়ংক্রিয় ড্রোন ও চালকবিহীন যুদ্ধ বিমানের ঝুঁকি প্রচলিত যুদ্ধের চেয়েও বেশি বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তেহরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে একথা বলেন তিনি। তার এই ঘোষণা এমন সময় এলো যখন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আবারও কার্যকর করার ৩০ দিনের প্রক্রিয়া শেষ হতে যাচ্ছে আগামী শনিবার। এই ৩ দেশের অভিযোগ, তেহরান ২০১৫ সালে পরমাণু চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। এর আগে দেশগুলো ইরানে জাতিসংঘ পরিদর্শকদের প্রবেশাধিকার পুনঃস্থাপনের আহ্বানও জানিয়েছিল। এছাড়া সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে উদ্বেগ দূর করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিলে নিষেধাজ্ঞা ৬ মাস পর্যন্ত স্থগিত রাখা হবে বলেও জানিয়েছিল যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। জাতিসংঘের চলন্ত সিঁড়ি বন্ধ হওয়ার ঘটনাকে ত্রিমুখী নাশকতা বলে আখ্যা দিলেন ডোনাল্ড ট্রাম্প।
গেল মঙ্গলবার জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে পরপর 3টি যান্ত্রিক বিভ্রাটের মুখে পড়ে পরদিন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন মন্তব্য করেন ট্রাম্প। পাশাপাশি এই ঘটনার জেরে একটি অনুলিপি জাতিসংঘের মহাসচিবের কাছে পাঠিয়ে তদন্তের দাবিও জানান তিনি। জাতিসংঘ বলছে ট্রাম্প হয়তো ভিডিওগ্রাফারের কারণে ভুল করে সেফটি ফাংশন সচল করেছিলেন, আর এতেই বন্ধ হয়ে যায় চলন্ত সিঁড়ি। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই ঘটনাকে হালকাভাবে নেননি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, জাতিসংঘের কেউ যদি সচেতনভাবে এটি থামিয়ে দেন তবে তাকে বরখাস্ত করা হবে সঙ্গে সঙ্গে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইর একটি বন্দি শিবিরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও 2 জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল 6টা 40 এই ঘটনা ঘটে। সন্দেহভাজন বন্দুকধারী পাশের একটি ভবন থেকে আইসিইর বন্দি শিবির লক্ষ্য করে গুলি চালিয়েছেন বলে এক্সে দেয়া এক পোস্টে জানায় ডালাস পুলিশ। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে গুলিবিদ্ধ 3 জনই আইসিইর হেফাজতে থাকা বন্দী। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, আইন প্রয়োগকারীদের সংস্থা বিশেষ করে আইসিইর ওপর বেপরোয়া হামলা বন্ধ হতে হবে। চলতি বছরের শুরুতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে আইসিইর অভিযানের পর উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আফগানিস্তানের কয়েকটি প্রদেশে সম্প্রতি ফাইবার অপটিক ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। অশ্লীলতা রোধের উদ্দেশ্যে নেওয়া এই পদক্ষেপে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইন্টারনেট সেবা বন্ধের ফলে ব্যবসা, শিক্ষা, যোগাযোগ সহ নানা খাতে বিপর্যয় নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে বিস্তারিত আরাফাত ইয়াসিরের রিপোর্টে। আফগানিস্তানে সম্প্রতি ফাইবার অপটিক ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। অশ্লীলতা রোধের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হলেও তা কতটা বাস্তবসম্মত ও সময় উপযোগী এই নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বলক প্রদেশের সরকারি মুখপাত্র হাজি জায়েদ এক্সে জানিয়েছেন, তালেবান নেতা হাইবাতুল্লাহ আকজান্দার নির্দেশে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। অশ্লীলতা রোধের জন্য এই পদক্ষেপ জরুরি ছিল বলে মত প্রকাশ করেন তিনি। তবে অনেকেই এই সিদ্ধান্তকে বিপজ্জনক এবং অপ্রীতিকর মনে করছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত আফগানিস্তানের অর্থনীতি, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা অস্থিতিশীল করে তুলতে পারে। ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং ও অনলাইন শিক্ষার সুযোগগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একজন আফগান নাগরিক তার লেখায় বলেন, তিনি ইউটিউব চ্যানেল চালিয়ে দেশের সুন্দর স্থানগুলো দেখাতেন। ইন্টারনেট বন্ধ হলে শুধু তার উপার্জন নয়, বিদেশে থাকা পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা কঠিন হয়ে পড়বে। অনেকের মতে, আফগানিস্তানের ইন্টারনেট বন্ধ হলে দেশটি বৈশ্বিক স্তরে আরও পশ্চাৎপদ হয়ে উঠবে। আফগান সরকারকে চীনের উদাহরণ অনুসরণ করে ইন্টারনেট ব্যবস্থা নিয়ন্ত্রণে আরও কার্যকর ফিল্টার ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, যা একই সময়ে দেশটির বৈশ্বিক যোগাযোগের সঙ্গে সংযুক্ত রাখতেও সক্ষম হতো বলে মনে করেন তারা। ইন্টারনেট বর্তমান আফগান নাগরিকদের জন্য শুধু যোগাযোগেরই মাধ্যম নয়, জীবিকার জন্য অপরিহার্য। আফগান সরকারের এই কঠোর পদক্ষেপ সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে অনলাইনে কার্যক্রম চালানো আন্তর্জাতিক সংস্থা ও এনজিওগুলো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। এদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, আফগান সরকারের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে আফগানিস্তানকে আরও বিচ্ছিন্ন করতে পারে ও আফগান জনগণের মধ্যে অসন্তোষ বাড়িয়ে তুলতে পারে। আরাফাত ইয়াসার, RTV। ভারতের লাদাখে পৃথক রাজ্যে মর্যাদা ও স্থানীয় বাসিন্দাদের চাকরি ক্ষেত্রে কোটা সুবিধা প্রণয়নের দাবিতে বিক্ষোভ চলছে। বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে অন্তত 4 জন নিহত হন, আহত হয়েছেন প্রায় 100 জন। তথ্যটি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। এদিকে লেহ শহরের প্রধান কার্যালয় সহ বিজেপির বেশ কয়েকটি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুকের নেতৃত্বে বিক্ষোভকারীরা দীর্ঘদিন ধরে লাদাখের জন্য জাতিগত বিশেষ স্বীকৃতি দাবি করে আসছিলেন। মঙ্গলবার তার সঙ্গে থাকা 2 জন অনশনকারীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। 5 বছরের ব্যবধানে কোটি রুপি আয় করা ভারতীয় নাগরিকের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় 3 গুণ।
শুধু তাই নয়, এর সংখ্যা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি সম্পদশালী মানুষের বসবাস মুম্বাইয়ে। ব্যক্তিগত আয়ের নিরিখে মার্সিডিজ বেঞ্জ হুরুন ইন্ডিয়া ওয়েলথ 2025 শীর্ষক এই সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করে বেসরকারি সংস্থা হুরুন ইন্ডিয়া। আয়কর রিটার্নের তথ্য উল্লেখ করে এতে বলা হয়, 2017-18 অর্থ বছরে কোটি রুপি রোজগার করেন এমন ব্যক্তির সংখ্যা ছিল 81,000, আর 2023-24 অর্থ বছরে সেটা বেড়ে হয়েছে 2,27,000। ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে মশাকেই বানানো হয়েছে বন্ধু। ব্রাজিলে চালু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বায়ো ফ্যাক্টরি, যেখানে তৈরি হচ্ছে বিশেষ এক ধরনের মশা। এই মশা ছড়াবে না রোগ, বরং ঠেকাবে ডেঙ্গুর বিস্তার। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসির। ডেঙ্গুর মতো মরণঘাতী রোগের বিরুদ্ধে এক অভিনব লড়াইয়ে নেমেছে ব্রাজিল। অস্ত্র একেবারে অচেনা, মশাই এখন পরিণত হয়েছে এক যুদ্ধের যোদ্ধায়। কুরিতিবা শহরে চালু হয়েছে ওলবিটো দ্য ব্রাজিল নামে বিশ্বের সবচেয়ে বড় বায়ো ফ্যাক্টরি, যেখানে তৈরি হচ্ছে ওলবাকি আক্রান্ত মশা। এই মশাগুলো ডেঙ্গুর বাহক হলেও ওলবাকিয়া নামক এক প্রাকৃতিক ব্যাকটেরিয়ার কারণে তারা আর ভাইরাস ছড়াতে পারে না, বরং অন্য মশার সঙ্গে মিশে ধীরে ধীরে ডেঙ্গুর বিস্তার রোধ করে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়, ওসওয়ালদো ক্রুজ ফাউন্ডেশন এবং একাধিক গবেষণা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নির্মিত এই কারখানা প্রতি সপ্তাহে 10 কোটি পর্যন্ত মশার ডিম উৎপাদন করতে সক্ষম। লক্ষ্য, আগামী কয়েক বছরে প্রায় 14 কোটি মানুষকে ডেঙ্গুর ভয় থেকে মুক্ত করা। গবেষকরা বলছেন, 2014 সাল থেকেই দেশের বিভিন্ন শহরে পরীক্ষামূলক এই মশা ছাড়া হয়েছে। সেখানে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার মতো রোগের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তবে এটি একদিনের লড়াই নয়, প্রয়োজন নিয়মিত গবেষণা, জনসচেতনতা এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা। কারণ মশা ছাড়ার পর সেটি কতটা ছড়াচ্ছে ও কেমন কাজ করছে সবই নিরীক্ষা করতে হয় ধাপে ধাপে। বিশ্ব যখন ডেঙ্গু প্রতিরোধে ভুগছে নানা দুর্ভোগে, তখন ব্রাজিলের এই উদ্যোগ দেখাচ্ছে এক নতুন সম্ভাবনার আলো, যেখানে মশা আর শুধু রোগ ছড়ায় না, বরং হয়ে ওঠে রোগের রক্ষা কবচ। আরাফাত ইয়াসার, RTV। এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।